পালন করেছে। কলকাতায় ফিল্ম সোসাইটি গঠিত হয় 1947 সালে। 1952 সালে কলকাতায় প্রথম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। এই কার্যক্রমগুলোর প্রধান উদ্যোক্তা ছিলেন সত্যজিৎ রায়। এই ধারাবাহিকতায় 1955 সালে ভুবন বিখ্যাত চলচ্চিত্র পথের পাঁচালী নির্মিত হয়। প্রথম সংখ্যায় মোহাম্মদ খসরু চলচ্চিত্র সংসদ নিয়ে প্রাঞ্জল এবং ক্ষুরদার ভাষায় এই অনবদ্য লেখাটি লিখেছেন। বিশ্ব চলচ্চিত্র সংসদের ইতিহাস থেকে অনুপ্রাণিত হয়ে তারা 1963 সালে ঢাকায় পাকিস্তান ফিল্ম সোসাইটি গঠন করেন। 1964 সালে তারা ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের সদস্য হন। আগস্ট 1968 সাল পর্যন্ত 43টি ফিল্ম প্রদর্শন করতে পেরেছিলেন। এছাড়া স্বল্পদৈর্ঘ্যের ছবিও অনেকগুলো দেখানো হয়। চলচ্চিত্র আন্দোলন সম্পর্কে সেই সময়ই তার যে স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক দৃষ্টিভঙ্গি ছিল তার নিদর্শন এই লেখায় রয়েছে। চলচ্চিত্র সংসদের জন্য প্রতিবন্ধকতার কথাও উঠে এসেছে। তথাপি চলচ্চিত্রের নন্দনতত্ত্ব ও প্রকৌশলগত আলোচনা সভা, চলচ্চিত্র পাঠাগার স্থাপন ও প্রকাশনার মাধ্যমে ফিল্ম সোসাইটির কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে লেখাটিতে। প্রামাণ্য চলচ্চিত্রের রূপরেখা লিখেছেন আলমগীর কবির। এই লেখাটি প্রামাণ্যচিত্রের ইতিহাস, তার বৈশিষ্ট্য এবং অসংখ্য গুরুত্বপূর্ণ প্রামাণ্যচিত্রের দৃষ্টান্ত সহ একটি সুলিখিত প্রবন্ধ। আজকের দিনে ডকুমেন্টারি বললেই যেমন একটি বিশেষ ধরনের চলচ্চিত্রকে আমরা বুঝতে পারি, একসময় ডকুমেন্টারি শব্দটি চলচ্চিত্রের কোনো পরিভাষা হিসেবেও স্বীকৃতি ছিল না। 1926 সালে নিউ ইয়র্ক সান পত্রিকায় রবার্ট ফ্লাহার্টির মোয়ানা চলচ্চিত্রের সমালোচনা প্রসঙ্গে জন রিয়ারসন প্রথম এই শব্দটি ব্যবহার করেন। সেই থেকে ডকুমেন্টারি কথাটি চলচ্চিত্রের পরিভাষা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। রবার্ট ফ্লাহার্টি, পল রথা, বেসিল রাইট, টোনি রিচার্ডসন, লিন্ডা এমারসন, লুসিনো ভিসকন্তি, মাইকেলেঞ্জেলো অ্যান্টোনিওনি, ফ্রান্সেসকো রোসি, আলা রেনে, ক্রিস মার্কার, ডি.ডব্লিউ. পাবোস্ট, দুই বুনুয়েলের নাম দুই বুনুয়েলের প্রামাণ্যচিত্রগুলোর নাম উল্লেখ করা হয়েছে। প্রামাণ্যচিত্রের 4টি শ্রেণীবিন্যাসের উদাহরণ সহ ব্যাখ্যা দেওয়া হয়েছে এই লেখায়। ধ্রুপদী প্রথম সংখ্যার সম্পাদকীয়তে বলা হয়েছিল, চলচ্চিত্র পাঠের মাধ্যমেও শিল্পচর্চা লালিত হয়। চলচ্চিত্র পত্রিকা সমস্ত দেশে চলচ্চিত্র উপলব্ধি আন্দোলনও ছড়িয়ে দিতে পারে। তদুপরি সংসদের চলচ্চিত্র প্রদর্শন সূচিতে বর্ণচিত্রকর্ম থাকে সবসময়। এতে চলচ্চিত্রের শিল্পরূপ ঐতিহাসিক প্রেক্ষাপটে বিচার করলে শিল্পবোদ্ধারই মঙ্গল। চলচ্চিত্র আলোচনার মাধ্যমে চলচ্চিত্রকার চলচ্চিত্র সৃষ্টির রহস্য ও অন্যান্য পরিপ্রেক্ষিতে শিল্পবোদ্ধার নিকট উজ্জ্বল হয়ে ওঠে। চলচ্চিত্র পত্রিকার ভূমিকা নিয়ে সেই সময় এমন স্বচ্ছ দৃষ্টিভঙ্গি ধ্রুপদী পত্রিকার ছিল, যা সব চলচ্চিত্রের জন্য প্রাজ্ঞ চলচ্চিত্র কর্মীর সহযোগিতা এবং সমর্থনের গুরুত্ব উপলব্ধি করেছিল। সমাজের হাতে চলচ্চিত্রকে নিছক বিনোদনকারী মাধ্যম হিসেবে ছেড়ে দিতে তিনি নারাজ ছিলেন। এই সংখ্যার প্রতিটি লেখা দিয়ে কিছুটা আলোচনার উদ্দেশ্য হচ্ছে পত্রিকার বিষয় এবং লেখার ধরনগুলো উপলব্ধির চেষ্টা করা। আমরা দেখতে পাচ্ছি আজকের দিনেও এই পত্রিকার প্রতিটি লেখাও প্রাসঙ্গিকতা হারায়নি। ধ্রুপদী সঙ্গীত, চিত্রকলা, সাহিত্য যেমন কালের পরিক্রমায় তার এক্সপায়ার ডেট হারায় না, বরং তা আরও দামি এবং মূল্যবান হয়ে ওঠে। ধ্রুপদী পত্রিকার 68 সালের এই সংখ্যার লেখাগুলোই পত্রিকার নামকরণের সার্থকতা তুলে ধরেছে। যা চলচ্চিত্রের মতো মাধ্যম, যা সমাজে বিনোদনের একটি উপকরণ হিসেবে অধিক পরিচিত, তাকে তার প্রকৃত সক্ষমতা এবং শক্তিকে বুঝতে আমাদের আরও উদ্বুদ্ধ করবে। দ্বিতীয় সংখ্যা 1970। 1970 সালে প্রকাশিত হয় ধ্রুপদীর দ্বিতীয় সংকলন। সম্পাদকীয়তে বলা হয়, এবারকার ধ্রুপদী একটু বৃহৎ কলে করে। এবারকার ধ্রুপদীর একটা বিশেষ দিক নির্মল চলচ্চিত্র আন্দোলনের মুখপত্র হিসেবে আত্মপ্রকাশ। আন্দোলন মানেই কোনো ধ্বংসাত্মক কার্যকলাপ, এই ধরনের স্পষ্ট কল্পনা অর্থহীন। সংস্কৃতির জগতে নতুন ধারাকে প্রতিষ্ঠিত করতে হলেই খানিকটা সংগঠিত প্রয়াসের দরকার হয়। নতুন চিন্তা, নতুন আঙ্গিক সবসময় সর্বসাধারণের স্বীকৃতি পায় না, অন্তরায় সৃষ্টি করে মানসিক আলস্য ও গতানুগতিকতার আশ্রয়। অথচ একমাত্র জাগ্রত চৈতন্যের কাছে শিল্পবস্তুর আবেদন কার্যকরী। তাই প্রয়োজন হয় উপযুক্ত মানসিকতার অনুশীলন। গতানুগতিকতার জলবায়ু থেকে বেরিয়ে নতুন ভাবনা, নতুন প্রকরণের চর্চা, অর্থাৎ এক ধরনের মুভমেন্ট। সংস্কৃতির অন্যান্য শাখার মতো চলচ্চিত্রের এই প্রচেষ্টাও তাই একটা সংঘবদ্ধ ও সুপরিচালিত রূপ নেয়।
যার সঙ্গে রাজনৈতিক আন্দোলনের সাদৃশ্য অন্বেষণ যুক্তি বিরোধী। আমাদের দেশে এ ধরনের আন্দোলন নিতান্তই অভূতপূর্ব, কিন্তু চলচ্চিত্র ইতিহাসে এ জাতীয় আন্দোলন বড় একটা নতুন নয়। চলচ্চিত্র কলার প্রারম্ভ থেকেই আঙ্গিক এবং বিষয়বস্তুর উপর ভিত্তি করে সংগঠিত হয়েছে একের পর এক বিভিন্ন আন্দোলন। আমাদের দেশেও আজ যখন চলচ্চিত্র জগতের নিষ্ঠাহীন বাণিজ্যিক কলুষতার পরিপ্রেক্ষিতে এমনই একটি সর্বাত্মক আন্দোলনের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হয়ে আসছে, নির্মল চলচ্চিত্র আন্দোলনকে প্রতিষ্ঠা করতে এই আন্দোলন বর্তমানে গতানুগতিক চলচ্চিত্র ধারার বিলুপ্তি এবং সুস্থ চলচ্চিত্রের পরিমণ্ডল গঠনে প্রয়াসী। 1970 সালে ইতিহাসের অগ্নিগর্ভকালে যখন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের জন্য লড়াই করছে, সেই সময় দ্রৌপদীর নতুন সংখ্যা প্রকাশ হয়। চিত্রকলা, সাহিত্য বা অন্যান্য শিল্প আন্দোলনের ক্ষেত্রে যেমন ইজম বা ধারার পরম্পরা রয়েছে, তেমন কিছু সংকল্প ছিল চলচ্চিত্র কর্মীদের। এই সংখ্যায় পাকিস্তান চলচ্চিত্র সংসদের নতুন কার্যনির্বাহী পরিষদের সদস্যদের পরিচিতি দেওয়া হয়েছে। সভাপতি হিসেবে এতে যুক্ত হয়েছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। জয়নুল আবেদিনকে আজকের পুরা বাংলাদেশের সকল নাগরিক চেনেন না বা তার কাছে রূপরস আস্বাদ করে তাকে মূল্যায়ন করতে হয়তো পারবেন না। আজকের দিনেও এদেশে বাধ্যতামূলক শিক্ষার মধ্যে সকলে যুক্ত না হয় এবং শিক্ষাক্ষেত্রে মানহীনতা, নৈরাজ্য আমাদের যা কিছু অর্জন তাকে ম্লান করে দিচ্ছে। জয়নুল আবেদিনের চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথে যুক্ত পুরো সংখ্যায় পূর্ণমাত্রা এবং ব্যঞ্জনা দিয়েছে। সহসভাপতি ছিলেন 3 জন: পটুয়া কামরুল হাসান, ওয়াহিদুল হক এবং জাহানারা রহমান। সাধারণ সম্পাদক হলেন মাহবুব চৌধুরী। কার্যনির্বাহী সম্পাদক ছিলেন মোহাম্মদ খসরু, প্রকাশনা সম্পাদক জামাল খান, সাংস্কৃতিক সম্পাদক মশিউদ্দিন সাহেব, প্রচার সম্পাদক ইকবাল হাসান চৌধুরী, কোষাধ্যক্ষ ইয়াসিন আমিন। সদস্যবৃন্দ হচ্ছেন ইফতেখার আহমেদ, মুস্তফা আমিন, কায়সার আহমেদ চৌধুরী, নওশের ওয়ান রশিদ, শফিকুর রহমান। এই সংখ্যার পৃষ্ঠা সংখ্যা ছিল 200। বইয়ের জন্য ছবি না, ছবির জন্য বই লিখেছেন রণেশ দাশগুপ্ত। লেখার বিষয়ে অ্যাডাপ্টেশন বা সাহিত্য অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন দিক। রণেশ দাশগুপ্ত সম্পর্কে 2-4 কথা বলা যাক। মোহন খসরু রণেশ দাস সান্নিধ্য নামে একটি লেখা লিখেছিলেন রণেশ দাশগুপ্তের প্রয়াণের পর। ব্যক্তিগত স্মৃতিচারণার মধ্য দিয়ে তিনি সেই লেখায় রণেশ দাশগুপ্তের সম্পর্কে বলেছিলেন। এছাড়া রণেশ দাশগুপ্তকে নিয়ে লিখেছেন সন্তোষ গুপ্ত। রণেশ দাশগুপ্ত এই লেখায় নাজিম হিকমতের কাব্যনাট্যের ভিত্তিতে তৈরি শিরি ফরহাদ 1963 সালের চলচ্চিত্রটিকে নিয়ে তিনি আলোচনার সূত্রপাত করেছেন। এরপর তিনি টেনে আনেন শেক্সপিয়ার, শরৎচন্দ্র আর বিভূতিভূষণের লেখা অবলম্বনে চিত্রনাট্য এবং চলচ্চিত্রের উদাহরণ। আরও বলেন বার্নার্ড সহ D.H. লরেন্স, হেমিংওয়ে, আলবার্তো মোরাভিয়া, তলস্তয়ের সাহিত্য থেকে নির্মিত চলচ্চিত্রসমূহের উদাহরণ। সব বিচার বিশ্লেষণ করে রণেশ দাশগুপ্ত বলেন, ছবির জন্যই গল্প, গল্পের জন্য ছবি নয়। বই সে যত বিখ্যাতই হোক না কেন, চিত্রনাট্যের প্রয়োজনের কাছে তার অনেক অংশই গৌণ। ব্রিটেনে চলচ্চিত্র সংসদ আন্দোলন। লেখাটি লিখেছেন এফি পার্টো, সিনক্লেয়ার রোড। অনুবাদ করেছেন আবুল ওমরা মোহাম্মদ ফখরুদ্দিন। এই লেখার মধ্য দিয়ে ব্রিটেনের চলচ্চিত্র সংসদ আন্দোলন সম্পর্কে আলোচনা করা হয়। 1920-এর শেষ ভাগে বেশ কয়েকটি চলচ্চিত্র সংসদ গ্রেট ব্রিটেনের বৃহত্তর প্রাদেশিক শহরগুলোতে প্রতিষ্ঠিত হয়েছিল। 1926 সালে লন্ডনে চলচ্চিত্র সংসদ স্থাপিত হয়। তাদের প্রদর্শনীতে ছিল রুশ, জার্মান এবং ফরাসি চলচ্চিত্র। 20-এর দশকের প্রথম দিকে জন গ্রিয়ারসন এবং তার সহকর্মীদের তৈরি চিত্র প্রদর্শিত হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন চলচ্চিত্র নির্মাতাদের বক্তৃতা অনুষ্ঠান তাতে যুক্ত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে চলচ্চিত্র সংসদ আন্দোলনের অবিশ্বাস্য রেনেসার উন্মেষ ঘটে। এই সময়ে 16 মিলিমিটার প্রজেক্টরের মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শিত হয়। এম্পায়ার মার্কেটিং বোর্ড, জেনারেল পোস্ট অফিস, ইম্পেরিয়াল এয়ারওয়েজের মতো প্রতিষ্ঠান তাদের পণ্য ও কার্যক্রমের প্রচার মাধ্যম হিসেবে 16 মিলিমিটারকে গ্রহণ করেছিল। 1945 সালেই মোট 150টি সক্রিয় দল গঠিত হয় এবং 60,000 অনুষ্ঠানের আয়োজন করে। 1945 সালে কেন্দ্রীয় চলচ্চিত্র সংসদ গঠিত হয় 26টি সদস্য সংসদের সমবায়ে। 1961 সালে চলচ্চিত্র সংসদের সংখ্যা দাঁড়ায় 400-তে। এদের অধিকাংশ ছবি দেখাতো 16 মিলিমিটারে। চলচ্চিত্র সংসদসমূহ সর্বদা নতুন দর্শক সৃষ্টি করতে, চলচ্চিত্রের সাধারণ মান উন্নয়ন করতে এবং পক্ষান্তরে পরোক্ষভাবে চলচ্চিত্র ব্যবসার সমৃদ্ধিতেই সাহায্য করেছে। পৃথিবীর বিভিন্ন ভাষার চলচ্চিত্র দেখিয়ে চলচ্চিত্র দর্শকদের অভ্যস্ত করে তোলার ব্যাপারে সংসদসমূহের অবদান ছিল প্রধান।
1934 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট। পরের বছর ন্যাশনাল ফিল্ম লাইব্রেরি প্রতিষ্ঠিত হয় চলচ্চিত্র সংরক্ষণের উদ্দেশ্যে। এই লাইব্রেরি বা আর্কাইভ ছিল ব্রিটিশ চলচ্চিত্র সংসদসমূহের পক্ষে খুব সহায়ক। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের সাইট অ্যান্ড সাউন্ড পত্রিকা চলচ্চিত্র বিষয়ে বুদ্ধিপ্রভ এবং সমৃদ্ধিতে অন্যতা অর্জন করেছিল। চলচ্চিত্র সংসদসমূহের প্রকাশনা নিউজ রিল নামে 1950 সালে প্রকাশিত হয়। এতে খ্যাতনামা লেখক, সমালোচক, চিত্র নির্মাতা এবং চলচ্চিত্র সংসদের কর্মীদের লেখা থাকত। পরবর্তীতে তা ফিল্ম নামে আত্মপ্রকাশ করে। চলচ্চিত্র সংসদ সংগঠন ও পরিচালনা নামে একটি 36 পাতার পৃষ্ঠার পুস্তিকা প্রকাশিত হয় 1948 সালে। এর দ্বিতীয় এবং তৃতীয় সংস্করণে প্রকাশিত হয় 1950 এবং 61 সালে। এই গঠন রীতি আজও বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়। ব্রিটিশ চলচ্চিত্র সংসদের হাত ধরে ব্রিটিশ সিনেমা এবং দুনিয়ার কিভাবে সামাজিক আন্দোলনের রূপ নিয়েছিল তা এই লেখাটি থেকে জানা যাবে। নাটক ও চলচ্চিত্র লেখাটি লিখেছেন ওবায়দুল হক। নাটক এবং চলচ্চিত্রের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং পার্থক্য নিয়ে এই প্রবন্ধটি লিখিত হয়েছে। গোড়াতে চলচ্চিত্র ছিল নির্বাক। 1930 সালে তাদের শব্দযুক্ত হওয়ার প্রযুক্তি সংযোজিত হয়। কিন্তু নাটক ছিল প্রথম থেকে সাহিত্য বা ভাষা নির্ভর। নাটকের মাধ্যম হচ্ছে জীবন্ত অভিনেতা, আর চলচ্চিত্রের কাহিনী বলা হয় ক্যামেরার সাহায্যে। চলচ্চিত্রের ক্লোজ আপ দৃশ্যের মধ্য দিয়ে দর্শক নির্মাতার চোখ দিয়েই দৃশ্যটি দেখতে পায়। নাটকের অঙ্গভঙ্গি সাধারণত প্রকট হয়ে থাকে। অপেরা বা নাটকের ক্ষেত্রে প্রায়শই দূরবীন বা আইগ্লাস দিয়ে দর্শকদের স্বাধীনভাবে চরিত্রদের কাছ থেকে দেখার ব্যবস্থা থাকে। সাধারণভাবে মঞ্চে একটি মাত্র দৃষ্টিকোণ, সব দৃশ্যের একই লেখক বলছেন। তবে নাটকের একটি বিশেষ গুণ এই যে মঞ্চ অভিনয়ের বাইরেও সাহিত্য মূল্যের বিচারে উত্তীর্ণ হলে তার আবেদন স্থায়ী হয়। কিন্তু আমরা জানি চলচ্চিত্রের চিত্রনাট্য সাহিত্য মূল্যের বিচারে উত্তীর্ণ হতে পারে। পরিশেষে লেখক উপসংহার টানেন এই বলে যে নাটক এবং চলচ্চিত্র এই দুয়ের পার্থক্য মূলত সাহিত্যের উদ্দেশ্য নয়। পথ ভিন্ন হলেও উভয় উদ্দেশ্য এক সুন্দরের অভিসার, শুচিশুভ্র জীবনের চেতনার উন্মেষ, চিন্তাশীল মনের আত্মপ্রকাশের ব্যাকুলতা। চিত্রনাট্য একটি নতুন শিল্পরীতি লিখেছেন ডক্টর গুরুদাস ভট্টাচার্য। চলচ্চিত্র হলো একটি শিল্প মাধ্যম, আর চিত্রনাট্য হচ্ছে তার জন্য উপযুক্ত শিল্পরীতি। চলচ্চিত্র হলো দৃশ্যমান গতিশীলতা। একমাত্র চিত্রনাট্যই পারে তাকে অক্ষরধ্বনিতে করে ধরে রাখতে। চিত্রনাট্য নিয়ে রচিত এই প্রবন্ধে চিত্রনাট্যের বৈশিষ্ট্য এবং চলচ্চিত্রের সাথে তার সম্পর্ক তুলে ধরা হয়েছে। চিত্রনাট্যের লক্ষ্য হচ্ছে দৃশ্যমান গতিশীলতা নির্মাণে ক্যামেরাকে সহায়তা দেওয়া। প্রথা অনুযায়ী চিত্রনাট্যে থাকে কিছু সংকেত, দৃশ্য, শটের উল্লেখ এবং সংলাপ। ইমেজ, চিত্রকল্প, ধ্বনি, সংলাপের জন্য দিক নির্দেশনা থাকে একটি চলচ্চিত্রের চিত্রনাট্যে। সমাজ বা ব্যক্তির অন্তর্জগৎ, অতিচৈতন্যের স্তরেও চলচ্চিত্রের যাতায়াত অবাধ। এইসব ক্ষেত্রেও দৃশ্য এবং শব্দ গঠনের নির্দেশনা দিয়ে থাকে চিত্রনাট্য। চিত্রনাট্য হচ্ছে সাহিত্য ও চলচ্চিত্রের মধ্যবর্তী পরিশ্রুতি যন্ত্র। একই সাথে শিল্পের আক্ষরিক আধার রূপে সে স্বকীয়, আপন সত্তায় উদ্ভাসিত। চলচ্চিত্রের অন্তর্গত বিশিষ্ট প্রসঙ্গ ও প্রযুক্তির আক্ষরিক বিবৃতির নামই চিত্রনাট্য। লেখক বলছেন চিত্রনাট্য রচনার মোটামুটি 3টি স্তর থাকে। প্রথমে সিনোপসিস, বিষয়বস্তু সংক্ষিপ্ত সারাংশ। দ্বিতীয়ত ট্রিটমেন্ট, প্রয়োগের দিককে লক্ষ্য রেখে বিবৃতি, এখানে বিস্তারিত। তৃতীয় স্তরে চূড়ান্ত রূপে শুটিং স্ক্রিপ্ট। জন্য একটু বিরতি।
চিত্রনাট্য ও একটি নতুন শিক্ষানীতি লেখাটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। চিত্রনাট্য নিয়ে অত্যন্ত সুলিখিত প্রবন্ধটি তত্ত্বালোচনার সাথে ইংমার বার্গম্যান পাকিস্তানি চিত্রনাট্যের উদাহরণ সহ বিস্তারিত আলোচনা রয়েছে এই লেখাটিতে। প্রামাণ্য চলচ্চিত্রের ক্রমবিকাশ, ভারত, লিখেছেন আলমগীর রহমান। প্রবন্ধটি ভারতীয় প্রামাণ্য চিত্রের ইতিহাস এবং তার ক্রমবিকাশ সম্পর্কিত। ডক্টর পি.ভি. পাথে, জি.জি. টেন্ডুলকার, কে.এস. ইরেলকার এর মতো বিস্তৃত প্রায় নির্মাতাদের কথা এই লেখায় আলোচিত হয়েছে। ডক্টর পি.ভি. পাথে 1906 থেকে 1961 সাল পর্যন্ত যার জীবন ছিল। ডক্টর পি.ভি. পাথেকে ভারতীয় প্রামাণ্য চলচ্চিত্রের অগ্রপথিক বলা হয়েছে। আই এম 20 শীর্ষক একটি চিত্র এস.এন.এস. শাস্ত্রী পরিচালিত। এতে চিত্রায়িত হয়েছে ভারতীয় কিশোরকুলকে তাদের বাধা বিপদে অভাব জর্জরিত জীবন, আশা আকাঙ্ক্ষা এবং কল্পনার বিশাল বিস্মৃতি এবং ভয়ভীতি আক্রান্ত মানুষ লোক। প্রশংসায় প্রবলক না হয়েও একথা বলা অত্যুক্তি শোনাবে না যে গত শতকে ভারত প্রামাণ্য চলচ্চিত্রের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে খোলসমুক্ত এবং মানের দিক থেকে ধাবমান, বিশ্ব প্রতিযোগিতা মঞ্চে চিরস্থায়ী প্রবেশ লাভে পৃচ্ছ সাধনায় নিযুক্ত এবং তার প্রকৃষ্ট প্রমাণ। চলচ্চিত্র সঙ্গীত নিয়ে লিখেছেন মাহবুব জামিল। চলচ্চিত্র মূর্ত শিল্প, তার সঙ্গীত বিমূর্ত শিল্প। যেহেতু দুই শিল্প আপাত বিরোধী, তবুও তাদের নিবিড় আত্মীয়তার বন্ধন রয়েছে। স্বভাবতই সে প্রশ্ন জাগে, এদের আত্মীয়তার শুরু কীভাবে? চলচ্চিত্রের সঙ্গীতের ব্যবহার নিয়ে অনবদ্য একটি প্রবন্ধ। আমরা জানি নির্বাক যুগের সঙ্গীতের ব্যবহার ও নিপুণ প্রয়োগের জন্য আলোড়ন আনেন আইনস্টাইনের অমর সৃষ্টি ব্যাটারশিপ পদাঙ্কিত। এরপর থেকে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে এর এক গতির ইতিহাস, নতুন নতুন প্রচেষ্টা, নিত্য নতুন দিগন্তের উন্মোচনের ইতিহাস। চলচ্চিত্র রঙিন হলো, ত্রিমাত্রিক হলো, বিস্তৃত পর্দা এবং আরও বহুবিধ উন্নয়ন হলো। 1970 সালে মাহবুব জামিল চলচ্চিত্র প্রযুক্তির দিক চলচ্চিত্রের উৎকর্ষকে আবিষ্কার করেছিলেন। চলচ্চিত্রের পরবর্তীকালে আবহ সঙ্গীতের সাথে আবার সংযুক্ত হলো কণ্ঠসঙ্গীত, এবং যখন চলচ্চিত্র কথা বলতে পারে তখন তারা গান গেয়ে দেখানো পারবে না। চলচ্চিত্রে সঙ্গীত বলতে বোঝায়, আমরা আবারও বলি, আবহ সঙ্গীত। চলচ্চিত্র সঙ্গীতের ধারা ভিন্ন, গতি ভিন্ন, সঞ্চালন ক্ষেত্র ভিন্নতর। এর পরবর্তী লেখাটি চলচ্চিত্রে নিবেদিত প্রাণ, পিয়ের পাওলো পাসোলিনি। এর লেখাটি লিখেছেন মুর্শিদুদ্দিন শাকির। তিনি সঞ্জীবন বাড়ি 1979 সালে নির্মাণ করেছিলেন। লেখাটির শিরোনাম থেকে আমরা বুঝতে পারছি এটি পাসোলিনি চলচ্চিত্র নিয়ে একটি লেখা। থিওরাম চলচ্চিত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে। গসপেল অ্যাকর্ডিং সেন্ট ম্যাথিউস সম্পর্কে পাসোলিনি বিশেষ জোর দিয়ে বলেন যে পত্রিকাটির ছবির আট্যকরণ কিংবা পুরস্কার প্রাপ্তি কোনো ক্ষেত্রেই বাড়াবাড়ি মন্তব্য প্রকাশ করেনি। এটি অন্তত গণতান্ত্রিক উদার মনোভাবের পরিচয়। ইডিপাস রেক্স পাসোলিনির অনবদ্য চলচ্চিত্র। আমরা জানি পাসোলিনি রাজনৈতিক দর্শনের দিক থেকে আন্তোনিও গ্রামসির অনুসারী ছিলেন, ফলে তার চলচ্চিত্রের মৌলিক দর্শন ছিল মানবিকতা। একাত্তন শীর্ষক পূর্ণদৈর্ঘ্য ছবির মাধ্যমে পাসোলিনি সর্বপ্রথম চলচ্চিত্র কাররূপে আত্মপ্রকাশ করেন। পাসোলিনির চলচ্চিত্র শৈলী অত্যন্ত গুণসম্পন্ন এবং একান্ত ব্যক্তিগত ধাঁচে গড়া। 1964 সালে কেন্দ্রীয় নিরীক্ষা অনুষদের শিক্ষার্থী সম্মুখে তিনি বলেছিলেন, আমি নিজের ক্ষুদ্র পারদর্শিতা ক্ষুদ্রতর পরিসরে উপস্থাপনের প্রয়াসী। পাসোলিনির উক্তিতে 3 জন চলচ্চিত্রকার আমার উপর গভীর ছাপ বিস্তার করেছে। এরা হলেন কার্ল রেয়ার, জ্যাকলিন এবং কেনেজি মিজুগুচি। একাত্তন 1969 বিশ্লেষণ করলে দেখবেন কার্ল রেয়ারের প্যাশন অফ দি জোয়ান অফ আর্ট হতে আহরিত ক্লোজ আপের ব্যবহার মামা রোমান ছবির শুরুতে দেখা যায়। এক বিবাহ দৃশ্য, এটিরও মিল রয়েছে লিওনার্দো দা ভিঞ্চির লাস্ট সাপারের সাথে। লা রিকাত্তর ক্যানবেরি টেলস চলচ্চিত্রটি রসের ফিওরেন্তিনোর চিত্রকলাকে স্মরণ করিয়ে দেয়।
পাসুরানি নিঃসন্দেহে চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে অবিসংবাদিত স্রষ্টা। পাসুরানি চলচ্চিত্রের প্রতিটি শট অত্যন্ত ক্ষুদ্র সময়সীমায় বন্দী। চিত্রকর ফ্রান্সিস বেকন এবং এর শিল্পকলাকে পাসুরানি থিওরামে ব্যবহার করেছেন চিত্রসমূহের অন্তর্লোক আদৌ উদ্ভাসিত করার তাগিদে। দ্রৌপদী চলচ্চিত্রে লিখেছেন ইকবাল আহসান চৌধুরী। প্রাচীন হলেই দ্রৌপদী হয় না। যে সৃষ্টি গতানুগতিকতা ও সাময়িকতার ঊর্ধ্বে উঠে বিশ্বজনীনতা লাভ করে এবং নতুন দিগদর্শন রূপে প্রতিভাত হয়, শিল্পের জাতে একমাত্র সেই সবই ধ্রুপদী বিশ্লেষণের সুচিহ্নিত। যেহেতু চলচ্চিত্র একটি শিল্প, তার আন্তর্জাতিক ইতিহাসেও ধ্রুপদী সৃষ্টি দুর্লভ নয়। পাকিস্তান চলচ্চিত্র সংসদ এর সদস্যদের বেশ কয়েকটা ধ্রুপদী ছবির উপহার দিতে পেরেছে। আলোচনার শুরুতেই যে ছবিগুলোর কথা বলতে হয় তা হচ্ছে আইজেনস্টাইনের ব্যাটেলশিপ পটেমকিন, আইভান দ্য টেরিবল এবং দভজেনকোর ছবি আর্থ এর কথা। যুদ্ধোত্তর সমস্যাগুলি, নৈরাশ্যবাদ কিংবা নৈতিক দুর্নীতির উপর গত 2 দশকে যতগুলি ছবি সৃষ্টি হয়েছে তার মধ্যে আলারেনের হিরোশিমা মাই লাভ সমস্ত বিশ্বের হিরোশিমা মন আমর সমস্ত বিশ্বের প্রতিধ্বনি তুলতে সক্ষম হয়েছে এবং লাস্ট ইয়ার্স অফ মারিয়ান বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সময়ে ছবির পটভূমি। প্রবন্ধটিতে চলচ্চিত্র দুটি সম্পর্কে প্রাঞ্জল ভাষায় আলোচনা করা হয়েছে। বার্গম্যানের দি সাইলেন্স ছবিটি নিস্তব্ধতার মধ্যেই সম্পন্ন হয়েছে। প্রবন্ধটিতে সাইলেন্স চলচ্চিত্র নিয়ে আলোচনা করা হয়েছে। ধ্রুপদী চলচ্চিত্রের উদাহরণ হিসেবে সত্যজিৎ রায়ের অপু ট্রিলজি প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। বিভূতিভূষণের কাহিনী আমাদের অপরিচিত নয়। জীবনের আদিম, অপরাজেয় ও চিরন্তন প্রবাহের সর্বোত্তম পরিপ্রেক্ষিতে জীবনের বিচিত্র কাহিনী, যা গ্রাম বাংলার জীবনের সাথে যুক্ত আলেখ্য, তেমনি চলচ্চিত্র পথের পাঁচালী, অপরাজিত, নব্যবাস্তববাদের জীবন অপরাজিত। নব্যবাস্তববাদ জনগণের সপক্ষে এক নতুন বলিষ্ঠ ও সত্যসন্ধানী শিল্প সৃষ্টি। এই সৃষ্টির আদিতে দুটি ছবি স্বাক্ষর প্রখ্যাত ফরাসি চলচ্চিত্রকার লুসিনো ভিসকন্তির পসেসিওনে এবং মাইকেলেঞ্জেলো আন্তোনিওনির ইল জেন্তে দেল পো, পিপল অফ দ্য পো ভ্যালি। রবার্তো রসোলিনির চলচ্চিত্র রোম ওপেন সিটির মধ্য দিয়ে ইতালীয় নব্যবাস্তববাদ প্রাণ পেয়েছিল। প্রাণকে শরীর দিয়ে করে তুলেছিল ভিক্টোরিয়া ডি সিকার চলচ্চিত্র বাইসাইকেল থিফ। প্রবন্ধটিতে নিউ রিয়েলিজমের বৈশিষ্ট্য এবং চলচ্চিত্রগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভিসকন্তি নির্মাণিত লা তেরা ক্রেমা, রোক্কো অ্যান্ড হিজ ব্রাদার্স চলচ্চিত্র সমূহ নিয়ে আলোচনা করা হয়েছে। পাকিস্তান চলচ্চিত্র সংসদ কর্তৃক প্রদর্শিত চলচ্চিত্রের মধ্যে ছিল চেক ছবি দি শক অন মিডল স্ট্রিট। চলচ্চিত্রের নির্মাতা চলচ্চিত্রের মধ্যে ছিলেন দুজন হচ্ছেন জাকাদা এবং ইলমার ক্লোজ। লেখাটিতে এই চলচ্চিত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। জাকক্ত দুটি অন্যতম ছবি, বিউটি অ্যান্ড দি বিস্ট এবং অরফি উভয় কক্ত দুটি অন্যতম ছবি, যা এই লেখাটিতে আলোচনা করা হয়েছে। এরপরে লেখাটি ছিল একটি সাক্ষাৎকার মাইকেলেঞ্জেলো আন্তোনিওনি। লা ভেন্টুরা, রেড ডেজার্ট, ব্লো আপের ন্যায় বহু ছবির স্রষ্টা মাইকেলেঞ্জেলো আন্তোনিওনি 1912 সালের 29 সেপ্টেম্বর তার জন্ম, 30 জুলাই 2007 সালে তার মৃত্যু হয়। বিশ্ব চলচ্চিত্র জগতের এক অনন্য ব্যক্তিত্ব। ব্রিটিশ জীবনধারার উপর নির্মিত তার ছবি ব্লো আপ 1966 এরপর সমালোচকগণ আন্তোনিওনির চলচ্চিত্র মানুষের উপর বিশেষভাবে আকৃষ্ট হয়। আলোচ্য সাক্ষাৎকারে আন্তোনিওনির চলচ্চিত্র মানুষের স্বল্প পরিচিতি দেওয়া হয়েছে। লেখাটি অনুবাদ করেছিলেন ইফতেখার আহমেদ। এরপর লেখাটির নাম সেন্সর, মুকুরে অপদেবতার প্রতিচ্ছবি, লিখেছেন জামাল খান। সেন্সর ধারণার ইতিহাস, বিভিন্ন কালে সমাজে দেশে সেন্সরের বিভিন্ন ধরন নিয়ে প্রবন্ধটি শুরু হয়। খ্রিস্টপূর্ব 399 অব্দে এথেন্সে যুবকদের যুবকদের বিপদগামী করার অপরাধে সক্রেটিসকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। মুক্ত চিন্তার অপরাধে স্কাইলাস, ইউরিপিডিস, অ্যারিস্টোফেনেস প্রমুখ সেন্সরের দংশনে দংশিত হন। প্রবন্ধটিতে ভারতের ব্রিটিশ শাসনামলে চলচ্চিত্র সেন্সরের কঠোরতা নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া তদানীন্তন পাকিস্তান রাষ্ট্রের সেন্সরের প্রথাগুলোকে বিশ্লেষণ করা হয়েছে। তৎকালীন যুক্তরাষ্ট্রের সিনেমা, ব্রিটিশ সিনেমা, সোভিয়েত সিনেমা সেন্সরের পরিস্থিতিগুলো নিয়ে প্রবন্ধটিতে আলোচনা করা হয়েছে। লেখাটিতে 1918 সালের দ্য সিনেমাটোগ্রাফ অ্যাক্ট 1918 থেকে 1963 সালের পাকিস্তানে প্রচলিত সেন্সরশিপ অফ ফিল্ম রুল 1963 সেন্সর আইনের ক্রমান্বয়ে পরিবর্তনের রূপটি দেখানো হয়েছে।
পাকিস্তান সেন্সর প্রথার কঠোরতা এবং নিপীড়নমূলক চিত্র তুলে ধরা হয়েছে লেখাটিতে। শহরের বিভিন্ন মিলনায়তনে চলচ্চিত্র সংসদের প্রদর্শনী না হতে পারে এমন অশুভ চাপ সৃষ্টি ইত্যাদি নানাবিধ আমলাতান্ত্রিক ক্রিয়াকলাপের মধ্যে সেন্সর সভা বরাবর চলচ্চিত্র সংসদকে অঙ্কুরে বিনষ্ট করার চেষ্টা করেছে। সংসদ আন্দোলনকে দেশ হতে চিরতরে উন্মূলনের প্রয়াস পেয়েছে। সংসদ কর্মচারীদের ব্যক্তিগত ও গোষ্ঠীগতভাবে হয়রানি করেছে। অন্যদিকে বিভিন্ন চোরাই মাল প্রদর্শিত হচ্ছে সেন্সর সভার নাকের ডগার সামনে। সেন্সর কর্তৃপক্ষ সেসব ক্ষেত্রে নীরব, দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে। লেখক বলেন, প্রতিষ্ঠান হিসেবে সেন্সরের বর্তমান রূপ অন্যায্য এবং একে যেতেই হবে। এরপরের প্রবন্ধটির নাম আমরা আন্ডারগ্রাউন্ডরা আজ কোথায়। জোনাস মেকাসের লেখাটির অনুবাদ করেছেন সেলিনা রহমান। 1970 সালের এই সংখ্যায় জোনাস মেকাসের লেখাটি অত্যন্ত অনুপ্রেরণাদায়ী। জোনাস মেকাস নিজেকে মার্কিন নব চলচ্চিত্র আন্দোলন এবং এই আন্দোলনের সাথে জড়িত আবগার শিল্পী গোষ্ঠীকে, যারা এই ভীষণ ভয়াল পৃথিবীকে সুন্দরের বাণী ফোটাতে সচেষ্ট হয়েছে, তাদের একজন হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, আমরা আজ কি করছি, আমরা আন্ডারগ্রাউন্ডরা আজ কোথায়, আমাদের শিল্প সৃষ্টির অর্থ কী। এর তাৎপর্য আমি আজ সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে ব্যাখ্যা করতে চেষ্টা করব। লেখাটিতে জোনাস মেকাসের কৈশোরের অবলোকন করা যুদ্ধের ভয়াবহতা, নিউ ইয়র্কের শিল্পী কবি চলচ্চিত্রকারদের সাথে মিলে বিট মুভমেন্ট বা বিট বংশের উদ্ভব এবং তার মতবাদ সংখ্যাগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে। ভিয়েতনাম যুদ্ধ, আইন অমান্যের প্রচণ্ডতা, সাইকাডেলিক এবং যোগ প্রথা, এক স্থান থেকে অন্য স্থানে গমন এবং জীবন দর্শন নিয়ে আলোচনা করেছেন এই লেখায়। তৎকালীন মার্কিন নিরীক্ষামূলক চলচ্চিত্রকারদের চেতনায় ছিল মুক্ত, বাঁধন ছাড়া দিশেহারা। জোনাস মেকাস বলেন, আমাদের ছবি হলিউডি ছবি নয়, আমাদের স্বল্পদৈর্ঘ্য ছবিগুলো আমাদের হৃদয়ের স্পন্দন। আমাদের এই ছবির ব্যাপ্তি সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে চাই। দ্বিতীয় সংখ্যায় চলচ্চিত্র সংসদ প্রসঙ্গে লিখেছেন মোহাম্মদ খসরু। পাকিস্তানের মতো পিছিয়ে পড়া এবং অগণতান্ত্রিক দেশে চলচ্চিত্র সংসদের ন্যায় একটি শিল্প আন্দোলনকে 7 বছর আয়ু দিয়ে বাঁচিয়ে রাখা যে কতখানি দুরূহ, সে কথা এই আন্দোলনের সাথে যাদের প্রত্যক্ষ যোগাযোগ ঘটেছে কেবলমাত্র তারাই গভীরভাবে উপলব্ধি করতে পারবেন। মোহাম্মদ খসরু এই লেখায় চলচ্চিত্র সংসদের সাংগঠনিক কর্মতৎপরতার ইতিহাস তুলে ধরেন। চলচ্চিত্র আন্দোলন মূলত দর্শক সৃষ্টির আন্দোলন। সব চলচ্চিত্রকারদের চেয়ে রুচিবান দর্শকদের উপর নির্ভর করবে আগামী দিনের নিরীক্ষামূলক চলচ্চিত্রের বিকাশ। সংসদ কার্যক্রমে ছবির অপর্যাপ্ততা এবং সেন্সর সমস্যা নিয়ে তিনি আলোচনা করেন। 1963 সালে প্রতিষ্ঠিত হয়ে 1970 সাল পর্যন্ত কার্যক্রমের মধ্য দিয়ে তিনি চলচ্চিত্র সংসদ কার্যক্রমের প্রবণতাগুলো সহজেই চিহ্নিত করতে পেরেছিলেন। ছবি জোগাড় করার জটিল পরিস্থিতি, তারপরে সেন্সরের খরচ, সব মিলিয়ে চলচ্চিত্র সংসদ কার্যক্রম ছিল অত্যন্ত চাপের মধ্যে। তবু তাকে সৎ আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখতে তিনি তরুণদের সাথে নিয়ে কাজের সংকল্প ঘোষণা করেন। চলচ্চিত্র সংসদ কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিল্প সৃষ্টিতে যেমন নিবিড় সাধনা ও অক্লান্ত পরিশ্রম প্রয়োজন, শিল্প রস উপলব্ধির জন্য তেমনি অধ্যাবসায় ও প্রস্তুতি আবশ্যক। চলচ্চিত্র সংসদ আন্দোলনের মাধ্যমে বিভিন্ন শিল্পক্ষেত্রে আত্মনিয়োজিত শিল্পীদের সাথে চলচ্চিত্রের নৈকট্য দৃঢ়তর হবার আকাঙ্ক্ষা প্রকাশ করেন তিনি। সমস্যার অনেক চড়াই উতরাই পেরিয়ে সংসদের 7ম বর্ষে পদার্পণের গুরুত্ব অপরিসীম। সমবেত প্রচেষ্টার মাধ্যমেই চলচ্চিত্র শিল্প নির্মল রূপ ধারণ করবে। পরবর্তী রচনাটি লিখেছেন ওস্তাদ বাহাদুর খান। তার রচনার নাম ছিল পাক ভারতের শাস্ত্রীয় সঙ্গীত সম্বন্ধে 2-4 কথা। আমাদের চারপাশের জগৎ এত জোরে চলতে আরম্ভ করেছে, আমাদের জীবন এত সমস্যা সংকুল হয়ে উঠেছে, আমাদের মনটা এত নিপীড়িত হয়ে যাচ্ছে যে আমরা রসবোধ সব হারিয়ে ফেলেছি। এখন জীবনটা এত দ্রুতলয়ে চলে যে দুদণ্ড বসে গভীর কিছু ভাববো তার সময় নেই। এই সময় দুঃখী মানুষকে ধ্যান করতে বলার বাধা অনেক। তানসেনি ঘরানার সুমহান ঐতিহ্যের অন্যতম উত্তরসূরি ওস্তাদ বাহাদুর খান ঋত্বিক ঘটকের ছবি সুবর্ণরেখা চলচ্চিত্রে সুরকার হিসেবে কাজ করেছেন। তার অত্যন্ত নিমগ্ন এই লেখাটি এই সংখ্যায় অন্তর্ভুক্ত হওয়ায় ধ্রুপদী পত্রিকার জন্য নিঃসন্দেহে গৌরবের। ওস্তাদ বাহাদুর খান বলেন, আসল কথা হলো মনটা তৈরি হওয়া। সঙ্গীতের ক্ষেত্রে মনের দ্বার হচ্ছে কান। সেই কান তৈরি হওয়া
তাহলেই রূপরস গন্ধ নিয়ে সম্পূর্ণ প্রকাশ হবে সঙ্গীতে। আমাদের ঋষিদের সাধনা ব্যর্থ হবে, আবার মার্গ সঙ্গীত তার নিজের সুউচ্চ স্থান অধিকার করবে মানুষের দরবারে। পরবর্তী লেখাটি হচ্ছে সারমন ইন ব্রিক্স নামে একটি চলচ্চিত্র নিয়ে মোহাম্মদ খসরুর লেখা। পূর্ব বাংলার ঐতিহ্যময় ষোড়শ এবং অষ্টাদশ শতাব্দীর প্রাচীন মন্দির এবং মসজিদের স্থাপত্য নিদর্শনের উপর ভিত্তি করে সারমন ইন ব্রিক্স চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন ফজলে হোসেন, চিত্রনাট্য রচনা করেছিলেন রোকেয়া রহমান। এই ছবি পূর্ব বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণবন্ত তোলে। চলচ্চিত্রটিতে হিন্দু স্থাপত্যের নিদর্শন, মন্দির এবং দেবালয়ের বর্ণনা রয়েছে। প্রাসঙ্গিক ডিটেল যথা রাধাকৃষ্ণের যুগল মূর্তি, রামায়ণ ভিত্তিক ভাস্কর্যমালা এবং মন্দিরের স্থাপত্য কর্মের সৌকর্য গীতি ধর্মে চিত্রায়িত হয়েছে। আবার মুসলিম স্থাপত্যের ঐতিহ্যশালী মসজিদগুলোর গায়ে অঙ্কিত ফুল এবং জ্যামিতিক আকারের বিচিত্র নকশাও বর্ণিত হয়েছে পুঙ্খানুপুঙ্খরূপে। এই চলচ্চিত্রের উল্লেখযোগ্য দিক হচ্ছে এদেশের প্রাচীন স্থাপত্যকলার বিশিষ্ট সম্পদ মন্দির এবং মসজিদ গাছের কারুকাজ এবং আইকনোগ্রাফির অন্তর্নিহিত বক্তব্যকে দৃশ্যে কম্পোজিশনে যথাযথভাবে উপস্থিত করা। ছবির প্রারম্ভে সমুদ্রের বেলাভূমিতে আছড়ে পড়া উদ্বেল তরঙ্গ আঘাত দর্শকদের মানসপটে যেন অতীতের দ্বার উন্মোচিত হয়ে যায়। সরোদের মৃদু আলাপের সঙ্গে কম্পিত জলে উদ্ভাসিত হয়ে ওঠে ননবিরম মন্দির চূড়া। উন্মুক্ত নীল আকাশকে পিছনে রেখে রক্ত কৃষ্ণচূড়া রক্তিম স্তবক কীর্তনের সুর মূর্ছনায় আন্দোলিত হয়। তৃতীয় সংকলন 1974। বহু বাধা বিপত্তির পর দ্রৌপদী তৃতীয় সংখ্যা বেরোল এবং স্বাধীনতা পরবর্তী সময়ে দ্রৌপদীর এই প্রথম প্রকাশ। 1974 সালে প্রকাশিত হয় দ্রৌপদী পত্রিকার তৃতীয় সংখ্যা। এর মাঝখানে পেরিয়েছে অসংখ্য মহাকাব্যের সমান 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। 1974 সালের এই সংখ্যা অসংখ্য স্বজন হারানোর বেদনা আর নতুন স্বাধীন দেশ নিয়ে উৎফুল্ল অনুপ্রাণিত চলচ্চিত্র কর্মীদের নতুন করে পথ চলার প্রাণবন্ত স্ফুরণ। দ্রৌপদী পত্রিকার সম্পাদকীয়গুলো থেকে সচেতন পাঠক সেই সময় রাজনৈতিক পরিস্থিতির চিহ্ন বা নমুনা খুঁজে পাবে। তৃতীয় সংখ্যার সম্পাদকীয়তে বলা হচ্ছে চলচ্চিত্র সংসদগুলোর অনুষ্ঠানের মাঝে মাঝে সরকারি হস্তক্ষেপও পীড়াদায়ক হয়ে দাঁড়ায়। গত বছর আমাদের সম্প্রদায় যেহেতু পুলিশ চলচ্চিত্র সপ্তাহে সরকারি হস্তক্ষেপ ছিল তেমনই একটি দুঃখজনক ঘটনা। নিম্ন চলচ্চিত্র আন্দোলনের মুখপত্র হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র সংসদের বার্ষিক প্রকাশনা হিসেবে দ্রৌপদীর তৃতীয় সংকলন প্রকাশিত হয়েছিল। পূর্ব পাকিস্তানের বিলোপের সমান্তরালে চলচ্চিত্র সংসদ নিজেকে বাংলাদেশ চলচ্চিত্র সংসদ হিসেবে আত্মপ্রকাশ করে। চলচ্চিত্র সংসদে 10 বছর পূর্তি উৎসব পালন করেছে। নিঃসন্দেহে এই 10 বছর ব্যাপ্তি ও বিকাশ দেশের চলচ্চিত্র সংস্কৃতির জন্য তাৎপর্যমণ্ডিত ব্যাপার ছিল। আইজেনস্টাইনের শিল্প প্রতিভা নিয়ে লিখেছেন মারি সিটন, অনুবাদ করেছেন ধ্রুবগুপ্ত। চলচ্চিত্রের উদ্ভট আখ্যা লিখেছেন স্বপন খান। কচুরীভূত দৃশ্যাবলীতে অসাদৃশ্য ও সচরাচর ব্যক্ত উপকরণের প্রভাব পরিলক্ষিত হলে প্রায়শই সেসব বিষয়বস্তুর সমালোচনা থাকবে উদ্ভট আখ্যা জুড়ে।